ক্লাস 9 স্টুডেন্টস, আজ আমি শুরু করছি বার্নৌলির উপপাদ্য, বার্নৌলির নীতি। তরলের যদি শান্ত প্রবাহ হয় তাহলে ওই তরলের বিভিন্ন অংশের গতিশক্তি, স্থিতিশক্তি, চাপ শক্তি নির্ণয়ের জন্য বার্নৌলি নামক বিজ্ঞানী একটি উপপাদ্য দিয়েছিলেন। এই উপপাদ্যটি তার নাম অনুসারে বার্নৌলির উপপাদ্য নামে পরিচিত। উপপাদ্যটি কি ভালো করে পড়তে হবে। আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো তলে তরলের প্রতি একক আয়তনের স্থিতিশক্তি, গতিশক্তি, চাপ শক্তি এর সমষ্টি ধ্রুবক থাকে। সমস্ত জায়গাতে মানে নলের যেখানেই নিয়ে না কেন সব জায়গাতে এই সমস্ত রকম শক্তির সমষ্টি কিন্তু ধ্রুবক হবে। এবার গতিশক্তি কি হয়? হাফ রো ভি স্কোয়ার। স্থিতিশক্তি কি হয়? রো জি এইচ, এগুলো আগেই পড়েছি। আর আর প্রেসারকে আমি যদি পি দিয়ে ধরি তাহলে বার্নৌলির উপপাদ্যের গাণিতিক রূপ কি হয়? হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। তাহলে বার্নৌলির উপপাদ্য থেকে পেলাম গাণিতিক রূপটা হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু ধ্রুবক, যেটাকে আমি এইচ ধরেছি। রো দিয়ে ভাগ করে পেয়েছি হাফ ভি স্কোয়ার প্লাস জি এইচ প্লাস পি বাই রো ইকুয়াল টু এইচ পেলাম। এবার এটাকে যদি আমি জি দিয়ে ভাগ করি তাহলে পাবো ভি স্কোয়ার বাই টু জি, জি জি কেটে গেল এইচ, পি বাই রো জি, যেখানে ভি স্কোয়ার বাই টু জি এই টার্মটাকে বলা হয় বেগ শীর্ষ, এইচ টার্মটাকে বলা হয় উচ্চতা শীর্ষ, পি বাই রো জি টার্মটাকে বলা হয় চাপ শীর্ষ। তাহলে বেগ শীর্ষ প্লাস উচ্চতা শীর্ষ প্লাস চাপ শীর্ষ এর এই তিনটের সমষ্টি হচ্ছে ধ্রুবক বার্নৌলির উপপাদ্য থেকে। সেই কারণে বার্নৌলির উপপাদ্যকে আর এক রকম ভাবে বিবৃত করা যায়। সেটা কি? যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে আদর্শ তরলের যে কোনো বিন্দুতে বেগ শীর্ষ, উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি ধ্রুবক হয়। ঠিক আছে, এবার বার্নৌলির উপপাদ্যের গাণিতিক প্রকাশ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি হয়েছে? আমি এখানে একটা এ বি একটা অসংলগ্ন অসান্দ্র মানে ভিস্কোসিটি নেই, অসংলগ্ন প্রবাহী শান্ত রেখা প্রবাহের একটা প্রবাহ নালী নিয়েছি, শান্ত প্রবাহে আছে। ঠিক আছে, এবারে এই ধরে নিলাম এর এ ছেদে এই যে এই এ ছেদে এর প্রবাহীর চাপ P1, বেগ V1, ঠিক আছে, এবং নির্দেশ তল থেকে, যে তলের থেকে আমরা মাপছি সেই তল থেকে উচ্চতা হচ্ছে H1। অন্যদিকে আরেকটি ছেদ B, সেখানে প্রবাহীর বেগ V2, চাপ P2 আর নির্দেশ তল থেকে উচ্চতা হলো H2। ঠিক আছে, এইবার এখন কোন একটি নির্দিষ্ট সময়ে এ ছেদ দিয়ে এম ভরের প্রবাহী যদি প্রবাহিত হয়, যার ঘনত্ব, যে প্রবাহীর ঘনত্ব আমি রো ধরে নিচ্ছি, তাহলে বি ছেদ দিয়েও ওই সময়ে প্রবাহীর ভর এমই হবে। কারণ যেহেতু একই নির্দিষ্ট আয়তনের একটা নির্দিষ্ট সময়ে প্রতিটি বিন্দুতে একই পরিমাণ, একই আয়তনের একই ভরের তোমার পরিমাণ প্রবাহিত হয়। তাই জন্য নির্দিষ্ট সময়ে এ ছেদের মধ্যে যদি এম ভরের প্রবাহিত হয় তাহলে বি ছেদের মধ্যে দিয়েও প্রবাহীর ভর এমই হবে। ঠিক আছে, এবার বার্নৌলির উপপাদ্য থেকে প্রথমে দেখব এ ছেদে ওই এম ভরের প্রবাহীর মোট শক্তি কি হবে? গতিশক্তি কি? হাফ এম V1 স্কোয়ার। স্থিতিশক্তি কি? এম জি H1। আর কি পড়ে থাকলো? চাপটা তোমরা এখানে আমি চাপটা হবে হচ্ছে তোমার আংশিক চাপ, যেহেতু সেখানে P1 ইন্টু এম বাই রো। এখানে এম নিয়েছি কারণ ভরটা কনস্ট্যান্ট, ভরটা এক নয়, ভরটার মান আছে এম। আর তোমার যেটা আমরা পেয়েছিলাম রো দিয়ে ভাগ করে পেয়েছিলাম, তো সেখানে তোমার সেকেন্ড যে সূত্রটা পেয়েছিলাম যে হাফ রো ভি স্কোয়ার ছিল, প্রথম সূত্রটা ছিল হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি। সেখানে রো দিয়ে আমি ভাগ করলাম, দিয়ে পেয়েছিলাম হাফ ভি স্কোয়ার প্লাস পি বাই রো প্লাস জি এইচ পেয়েছিলাম। আর এখানে যেহেতু এম ভরের বস্তু, সেজন্য ওই সূত্রটাতে এম আমাকে গুণ করে নিতে হচ্ছে। তার জন্য হাফ এম ভি স্কোয়ার প্লাস P1 এম বাই রো, ওই
তোমার বার্নৌলির উপপাদ্যের 1 নম্বর ইকুয়েশন থেকেই আমরা এটা পাচ্ছি, 1 নম্বর সমীকরণ থেকে, যেটা আমি বললাম একটু আগে। আর mgh1, আবার বি ছেদে হবে হচ্ছে v2 হয়ে যাবে, হাফ mv2 স্কোয়ার p2 m/ρ আর mgh2। এবার শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী মোট শক্তির মান সমান থাকে, সংরক্ষিত থাকে, সেজন্য এই ছেদে যা মোট শক্তি, এই ছেদে মোট শক্তি একে অন্যের সমান সমান করে দিলাম। নেক্সট লাইনে mg দিয়ে সব কটাকে ভাগ করলাম, তাহলে পেলাম v1/2g p1/ρg প্লাস h1। এখানে পেলাম v2/2g প্লাস p2/2g প্লাস h2। তাহলে এগুলো আমরা পেলাম সেই বেগ শীর্ষ, চাপ শীর্ষ এবং উচ্চতা শীর্ষ। তাহলে এই তিনটে যোগফল দুটো পরপর, মানে তিনটে যোগফল প্রতিটি বিন্দুতে সমান হচ্ছে, তাহলে এই তিনটে যোগফল ধ্রুবক, যেটার মানকে আমরা এইচ ধরছি, যেটা হচ্ছে মোট শীর্ষ। তাহলে মোট শীর্ষর মান হলো ধ্রুবক। এটাই আমরা ওখানে পড়লাম যে বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ, যে এটা হচ্ছে তোমার বেগ শীর্ষ, এটা হলো চাপ শীর্ষ, আর এটা হলো উচ্চতা শীর্ষ, এদের যোগফল সমষ্টির মান ধ্রুবক। এটাই হলো বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এবার হলো বার্নৌলির নীতির একটা প্রয়োগের সাহায্যে একটা স্থির তরল নিয়েছে আমি এখানে, যেটা শান্ত প্রবাহ, মানে স্থির তরল, ঠিক আছে, স্থির আছে তরলের মধ্যে, কোনো রকম প্রবাহ নেই, তরলটা স্থির। তো স্থির তরলের যে কোনো একটা বিন্দুতে তরলের চাপের রাশিমালা এই বার্নৌলি নীতির সাহায্যে প্রমাণ করা যায় কত হয়, ঠিক আছে, বার করা যায়। তো এখানে আমি এই স্থির তরলটা নিয়েছি, যার এ বিন্দুটা হলো মুক্ত পৃষ্ঠে, তরলের ঠিক মুক্ত পৃষ্ঠে, যে মুক্ত পৃষ্ঠের উচ্চতা হলো তরলের, মানে পাত্রটার শেষ প্রান্ত নিচতলা থেকে হলো h1 উচ্চতা, ঠিক আছে। আর এখানে তোমার যে চাপটা, সেটা বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান, কারণ এখানটা করে চাপটা বায়ুমণ্ডল দিচ্ছে। আর একটা বিন্দু ধরলাম তরলের মধ্যে বি, যেটা থেকে তরলের, মানে পাত্রের শেষের, মানে একদম পৃষ্ঠের একদম তলদেশের উচ্চতাটা হলো, ডিস্টেন্সটা হলো h2, ঠিক আছে। তাহলে এই h2-তে তোমার প্রেসার কি কি থাকবে, এই বি বিন্দুতে একটা থাকবে বায়ুমণ্ডলের প্রেসার পি, আর একটা থাকবে তরলের জন্য প্রেসার পি, স্মল পি। সে স্মল পিটা কি, স্মল পিটা হলো h1 মাইনাস h2, এই উচ্চতায় তরলের চাপ, তাই তো, তরল স্তম্ভের চাপ। তাহলে এই বি বিন্দুতে একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ, আর একটা হচ্ছে তরলের চাপ, যেটা হচ্ছে h1 মাইনাস h2, এই উচ্চতায় তরলস্তম্ভের চাপ, এই দুটো ক্রিয়া করছে। তাহলে আমি এক্ষেত্রে যেহেতু তরলটা স্থির, তাই এর কোনো বেগ নেই। এবার আমি বার্নৌলির উপপাদ্য প্রয়োগ করে পাবো, বার্নৌলির উপপাদ্য যেটা তোমার গাণিতিক রূপ ছিল, সেটা প্রয়োগ করে আমি এখানে কি পাবো দেখি। প্রথমে এ বিন্দুর ক্ষেত্রে বেগ যেহেতু 0, তাই জন্য এর কোনো গতিশক্তি নেই। তো স্থিতিশক্তির যে রাশিটা ছিল, সেখানে ছিল তোমার চাপ বাই রোজি। এখানে চাপ কত, এ বিন্দুতে p1 বাই রোজি, আর উচ্চতা কত h1, ঠিক আছে। এক্ষেত্রেও তোমার বেগ নেই বলে 0। আর p2 হচ্ছে বি বিন্দুতে হচ্ছে p2 চাপ, আর রোজি হলো, রোটা হলো তরলের ঘনত্ব, আমি একই ধরেছি, আর h2টা হলো এই ডিস্টেন্সটা। এবারে 0 বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হলো। এবার আমি কি করছি, একটু ক্যালকুলেশন করলাম, কি করলাম, এই পি বাই রোজিটাকে এদিকে নিয়ে এলাম, আর h2টাকে এদিকে নিয়ে এলাম, দিয়ে এইটা পেলাম। এবার h1 মাইনাস h2টাকে আমি ধরে নিলাম এইচ উচ্চতা। কি উচ্চতা, এইচ উচ্চতাটা হলো তোমার বি বিন্দুর অবস্থান, যেটা h1 মাইনাস h2, সেটাকে আমি এইচ ধরে নিলাম। এইচ ইকুয়াল টু পেলাম, কাটাকাটি হয়ে গেল, পিপি বায়ুমণ্ডলীয় চাপ কেটে গেল, দিয়ে হলো স্মল পি বাই রোজি। তাহলে স্মল পিটা হলো এইচ উচ্চতায়, বা h1 মাইনাস h2 উচ্চতায়, মানে বি বিন্দুতে তরল স্তম্ভের চাপ, সেটাই ধরেছিলাম। তাহলে রো ইকুয়াল, আমরা ছোট পি ইকুয়াল টু বা স্মল পি ইকুয়াল টু পেলাম হচ্ছে এইচ রো জি। এটা আমরা আগেও আবার পড়েছিলাম। তাহলে সেম প্রুফটা বার্নৌলির উপপাদ্যর সাহায্যে আমরা করতে পারলাম। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যর একটা প্রয়োগ, ঠিক আছে। এবার বার্নৌলির উপপাদ্যর সাহায্যে কতগুলো পরিচিত ঘটনার ব্যাখ্যা দেওয়া যায়, এখান থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, এগুলো পড়বে, ঠিক আছে। প্রথমেই বলি হচ্ছে প্রচন্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যাওয়া। কেন উড়ে যায়? প্রচন্ড ঝড়ের সময় ঘরের ছাউনির ভেতরের বায়ুর বেগ বেশি, ফলে ওই স্থানে চাপ হ্রাস পায়। অন্যদিকে ঘরের মধ্যে তোমার
বায়ুর বেগ তুলনামূলক কম হয়, তাই তো? বাইরে বেশি হবে কারণ বাইরে ঝড় উঠছে, আর ভেতরে বায়ুর বেগটা কিন্তু তুলনামূলক কম, ফলে ভেতরের চাপ বেশি, বাইরের চাপ কম। সেই কারণে এই চাপের পার্থক্যের জন্যই তোমার ছাউনি বাইরের দিকে বা উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে বায়ু প্রবাহের সময় পতাকায় পথ করে আওয়াজটা হয়ে ওড়ে কেন? ঠিক আছে, বায়ু প্রবাহের সময় পতাকার দুপাশের বায়ুর গতিবেগ ক্রমাগত তোমার পরিবর্তিত হচ্ছে, ফলে পতাকার দুপাশের বায়ুচাপের পার্থক্য দেখা যায়। এই পার্থক্যের কারণেই পতাকা পথ করে ওড়ে। নেক্সট হচ্ছে সমান্তরাল ভাবে পাশাপাশি গতিশীল জাহাজ বা নৌকার পরস্পরের কাছে আসা। এটা কেন হয়? দুটো জাহাজ বা নৌকা সমান্তরাল ভাবে পাশাপাশি একই অভিমুখে গতিশীল হলে তাদের মাঝখানকার সংকীর্ণ অঞ্চলের জলের প্রবহন বেগ বা বেগের মানে জলটা যে বেগে প্রবাহিত হচ্ছে মাঝখানে সংকীর্ণ অঞ্চলে সেটা বেশি হয়, অন্যান্য মানে পাশের থেকে মাঝখানের প্রবহন বেগটা বেশি হয়। ঠিক আছে, এর ফলে চাপ হ্রাস পায়। অন্যদিকে ওদের দুপাশের যেহেতু মানে দুটো নৌকার অন্য দুপাশে যেহেতু প্রবহন বেগটা তুলনামূলক কম, তাই চাপ বেশি হয়। তো এই চাপের এই বর্ধিত পার্শ্ব চাপের ফলেই চাপের এই পার্থক্যের জন্য যেহেতু যেহেতু নৌকার দুই পাশের চাপ বেড়ে যাচ্ছে কিন্তু মাঝখানে মিডিল পোর্শনে চাপ কমে যাচ্ছে, তাই জন্য পার্শ্ব চাপের কারণে তারা একে অন্যের কাছাকাছি চলে আসে। নেক্সট হলো ঊর্ধ্বমুখী জলপ্রবাহের গায়ে পিং পং বলের আটকে থাকা। এটা দেখা যায়, এটা তোমরা যদি করো তাহলে দেখবা হয় এটা। ঊর্ধ্বমুখী জলপ্রবাহের গায়ে পিং পং বল রাখলে দেখা গেছে জলপ্রবাহের জন্য জলের দিকে যেদিকে বলটা রাখছি, এবার জলটা যেদিকে প্রবাহিত হচ্ছে সেদিকে তোমার জলের দিকে চাপ হ্রাস পায়, কিন্তু উল্টো দিকে বায়ুর চাপ বেশি থাকায় অতিরিক্ত চাপ বলটিকে জলপ্রবাহের গায়ে আটকে থাকতে সাহায্য করে। তাহলে একদিকে যেমন জলপ্রবাহ হচ্ছে বলে তোমাকে ওটাকে তোমার বেগটা বেড়ে যাচ্ছে বলে চাপ কমে যাচ্ছে, কিন্তু অন্যদিকে বায়ুর চাপ উল্টো দিকে সেটা বলটাকে ওই জায়গায় স্থির থাকতে সাহায্য করছে। এই কারণেই জলপ্রবাহের দরুন বলটির সামান্য ঘূর্ণনও হয় দুরকম চাপের সমস্যার জন্য। চাপের তারতম্যের কারণে বলটি কখনো একটু উপরে উঠে যায়, কখনো আবার একটু নিচে নেমে যায়, কারণ যখন যেদিকে যেদিকে জলপ্রবাহ হচ্ছে সেদিকে চাপটা কম, আবার আবার তার উল্টো দিকে বায়ুর চাপটা বেশি, তাই এই কারণে কখনো উঠে যায় কখনো নেমে যায়। নেক্সট হলো যে বিমানের ডানার বিশেষ আকৃতির সাহায্যে গতীয় উত্থানকারী বলের উৎপাদন। এটা কি এই জিনিসটা বলি। জিনিসটা হলো যে বিমানের ডানার গঠন খানিকটা পাখির ডানার মতো, পাখি যেমন ডানা মেলে ওড়ে দুদিকে, সেরকম বিমানের ডানাটা ওইভাবেই তৈরি করা হয় যাতে আকাশে উঠতে সুবিধা হয়। কি কি হয়, এর পিছনের দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে, পিছনের দিকটা যত সরে যাবে দূরে যাবে তত দেখবে দিকটা সামনের দিকের থেকে তোমার মোটা হয়। উপরের পৃষ্ঠের বক্রতা নিচের পৃষ্ঠ অপেক্ষা বেশি হয়। ছবি তোমরা যদি খেয়াল করো একটা বিমান বা এরোপ্লেন, তাহলে দেখবে যে উপরের বক্রতাটা অনেকটা বেশি হয় নিচের পৃষ্ঠর থেকে। ঠিক আছে, এই আকৃতির জন্য এটা ঠিক অনেকটা ডানার আকৃতির মতো, পাখির ডানার যে আকৃতি সেই আকৃতির মতো। এই ডানার আকৃতির দরুন তোমার বায়ুপ্রবাহের বেগ ডানার ওপর দিয়ে বায়ুপ্রবাহের বেগ বেশি হয়, এবং উপরের দিকে বায়ুর চাপ, যেখানে বায়ুপ্রবাহ বেশি সেখানে বায়ুর চাপ কম, ফলে উপরে বায়ুর চাপ কমে যায়। আবার কেন বায়ুর চাপ কমে যায়? কারণ বায়ুটা তো প্রবাহিত হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে তো সেখানে তো বায়ুর একটা ঘাটতি দেখা যাচ্ছে, সেই জন্য সেখানে বায়ুর চাপ কম হয়। আবার ডানার নিচে বায়ু প্রবাহের বেগটা অপেক্ষাকৃত উপরের তুলনায় কম, তাই জন্য সেখানে বায়ুর চাপ বেশি। তাহলে চাপের এই পার্থক্য থাকার জন্যই বিমানের ডানার ওপর ঊর্ধ্বমুখী একটা বল প্রযুক্ত হয়, যে কারণে বিমানটি বায়ুতে ভেসে থাকতে পারে, মানে উপরের দিকে একটা বল কাজ করে যেটাকে বলছে ঊর্ধ্বমুখী উত্থানকারী বল, যে কারণে বায়ুতে ভেসে থাকে বিমানটা। ঠিক আছে, এবার হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন? কারণ আমরা জানি যখন ট্রেন খুব জোরে যায়, আমরা যদি কাছাকাছি যদি কেউ দাঁড়িয়ে থাকে ট্রেন সেই মানুষটাকেও টেনে নিয়ে চলে যেতে পারে, খুব ডেঞ্জারাস জিনিসটা, কারণ এত বেগ থাকে ওর। কারণটা কি? কারণটা হলো যে দ্রুতগামী ট্রেনের চারপাশের বায়ু উচ্চ বেগে প্রবাহিত হয়, ফলে ট্রেনের সংলগ্ন স্থানে চাপ কমে যায়, মানে যেখানটা করে প্রচন্ড বেগে যাচ্ছে সেই সংলগ্ন স্থানে বায়ুর চাপটা কমে যায়, কারণ বায়ুকে নিয়ে ও এগিয়ে চলে যায়। অন্যদিকে ট্রেন থেকে দূরে থাকা বায়ু
প্রায় স্থির থাকায় ওই স্থানে বায়ুচাপ বেশি হয়। তাহলে যেখানে লোকটা ধরো দাঁড়িয়ে আছে সেখানে তোমার বায়ুচাপটা বেশি, কারণ সেখানে বায়ুটা প্রায় স্থির, কিন্তু যে যে দিক দিয়ে ট্রেনটা দ্রুত বেগে চলে যাচ্ছে সেখানে বায়ুর চাপটা কিন্তু তুলনামূলক অনেক কম। তাই চাপের এই তারতম্য থাকার জন্যই একটা বল বল সৃষ্টি হয়, যা তোমার দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে ট্রেনের দিকে ঠেলে নিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই দ্রুতগামী ট্রেনের কাছে কখনোই দাঁড়ানো উচিত না। ভালো করে এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়বে। আজকে এই অবধিই থাকলো, নেক্সট দিন আমি আবার নেক্সট টপিকটা পড়াবো। তোমরা সবাই ভালো থাকো। আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করো।